সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে কিংবা দূরে তোমরা যে যেখানে রয়েছো, তোমাদের প্রত্যেককে এবি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এজন্য আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, সহকারী শিক্ষক, আমনাবাগচি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সরকারের উদ্যোগে 11 সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল উচ্চতর জেনারেল গণিতের, অর্থাৎ সাধারণ গণিত, রেখা, কোণ, ত্রিভুজ, এই রেখা, কোণ, ত্রিভুজের আমি প্রথম পর্ব 4টি প্রশ্নের সমস্যা ছিল, তার মধ্যে 2টি সমস্যা আমরা সমাধান করেছি এবং কিছু অনিবার্য কারণবশত তোমাদের দ্বিতীয় পর্বটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারের উদ্যোগে এবং উদ্যতন আমাদের প্রতিষ্ঠানের উদ্যতন কর্তৃপক্ষের সবাইকে সাধুবাদ জানিয়ে, তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে আজকে আমি নবম শ্রেণীর 11 সপ্তাহের 3 নম্বর অ্যাসাইনমেন্ট সাধারণ গণিত, রেখা, কোণ, ত্রিভুজ শিরোনাম এবং সেই শিরোনামের আলোকেই আমাদের যে চিত্র আমাদের বোর্ডে দেওয়া আছে, সেই চিত্রের আলোকে আমাদের 4টি প্রশ্ন সমাধানের মধ্যে আমি 2টি করেছি। আজকে আর 2টি প্রশ্ন আমি সুন্দরভাবে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুন্দরভাবে সেটা উপভোগ করবে। সবার সুস্থতা কামনা করে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের যে উদ্দীপকের চিত্রটি দেওয়া আছে, এখানে উদ্দীপকের চিত্রটি দেখো। এখানে আমাদের এ ডি একটি ত্রিভুজ এবং এই ডি এবং ই বাহুকে বর্ধিত করে আরেকটি ত্রিভুজ তৈরি হয়েছে সম্পূর্ণ এ বি সি, এবং সি ই এ হচ্ছে আরেকটি ত্রিভুজ। এই ত্রিভুজ অবশ্যই এক্স এবং ওয়াই সরলরেখার উপর দণ্ডায়মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চিত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নটা বলছে যেখানে আমাদের হেডলাইন এখানে নিচে দেওয়া আছে যে যেখানে ডি রেখা এ বি ও এসি রেখা, ডি রেখা এখানে প্রশ্নটা আমি ধরতেছি, ডি রেখা এ বি ও এসি রেখার মধ্যবিন্দুগামী সরলরেখা। এই ডি রেখাটা এ বি এবং এসি রেখার মধ্যবিন্দুগামী সরলরেখা, যেখানে বলে দিছে ডি সমান ইএফ, ডি সমান ইএফ। আজকে আমাদের 3 নম্বর যে সমস্যাটি বলছে, এই যে ডি সমান্তরাল বিসি হবে কি না, বলছে প্রমাণ সাপেক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন করো। আসলে ডি সমান্তরাল বিসি হবে কি না সেটা প্রমাণ সাপেক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 3 নম্বর সমস্যাটি সমাধান করতেছি। এখানে 3 নম্বর সমস্যাটি দেখো। 3 নম্বর সমস্যা সমাধান। 3 নম্বর সমস্যার সমাধান আমি শুরু করলাম। এখানে আমরা এই চিত্রটি নিয়ে কাজ করব, আমাদের এটি দরকার নেই, আমরা এটা বাতিল করতেছি। মনে করো আমার এই চিত্র থেকে আমি যেভাবে আমরা উপপাদ্য প্রমাণ করি সেভাবেই আমরা যাব। প্রথমেই আমি লিখতে পারি বিশেষ নির্বাচন, আমি বিশেষ নির্বাচন লিখতেছি। ত্রিভুজ এবিসি এর প্রশ্নে, ত্রিভুজ এবিসি এর ডি ও ই বিন্দু যথাক্রমে, দেখো ত্রিভুজ এবিসি এর ডি ও ই বিন্দু যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু, এ বি এবং এসি এর মধ্যবিন্দু। কারণ মাঝখানে তোমরা দেখতেছো যে এ বির মাঝখানে ডি, এসির মাঝখানে ই, এই ডি অথবা ই বিন্দু তাদেরকে সমদ্বিখণ্ডিত করেছে। আমি হাত দিয়ে অঙ্কন করেছি, তোমরা সুন্দরভাবে স্কেল দিয়ে অঙ্কন করবে, মাপগুলো সুন্দর যেন সঠিক হয়, তাহলে দেখতে যেন সুন্দর হয় চিত্রটি, তাহলে আকর্ষণীয় হবে এবং তুমি অ্যাসাইনমেন্টে ভালো নম্বর পাবে। ত্রিভুজ আমি লিখতেছি, ত্রিভুজ এ বি সি এর ডি ও ই বিন্দু, ডি এবং ই বিন্দু যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি, প্রমাণ করতে হবে যে দেখো ডি ই সমান্তরাল বিসি। আমরা বিস্তারিত আলোচনাই করব। এখানে এখন প্রমাণে আসি।
প্রমাণে আমাদের প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদের ত্রিভুজ সর্বসম করতে হবে। এখানে দেখো আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করব। এখানে ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CF এর মধ্যে আমরা জানি সর্বসম কিভাবে হয়। যদি একটি ত্রিভুজের দুইটি বাহু অন্তর্ভুক্ত একটি কোণ এবং অপর একটা ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। আমরা সেই আলোকেই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করব। প্রথমে ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CF এর মধ্যে দেখো কি কি সমান আমি দেখাচ্ছি। ত্রিভুজ ADE ও ত্রিভুজ CEF এর মধ্যে এখানে লক্ষ্য করো যে ত্রিভুজ দুইটি, একটা ADE ত্রিভুজ এবং একটা CEF ত্রিভুজ। আমি চিহ্নগুলো দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তোমরা অবশ্যই চিত্রের মধ্যে কোনো চিহ্ন ইউজ করবা না। ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CF এর মধ্যে আমরা দেখতেছি যে এই সমান লেখা যায় C অথবা EC যাই বলো না কেননা ইটা হচ্ছে AC এর মধ্যবিন্দু, হলো AC এর মধ্যবিন্দু। তাহলে আমি প্রথমেই লিখতেছি AE সমান C। কেন এখানে নোট করে দিচ্ছি AC এর মধ্যবিন্দু, হচ্ছে AC এর মধ্যবিন্দু। এ কারণে আমরা বলতে পারি AE সমান CE। তাহলে AE সমান CE কারণ এখানে দেখো ইটা হচ্ছে AC এর মধ্যবিন্দু। ওকে, এখন আর কি সমান, এই যে এই বাহু সমান এই বাহু বলতে পারি, যেটা প্রশ্নে দেওয়া আছে। এখানে লিখতে পারি DE সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি EF, এখানে দেওয়া আছে আমরা লিখব কারণ এটি দেওয়া ছিল, দেওয়া আছে, নোট করলাম। এবং এখানে দেখো যে এই যে AC সরলরেখা আর DF সরলরেখা যদি মাঝখানে ছেদ করে, আমরা জানি দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সেখানে বিপরীত কোণ উৎপন্ন হয় দুই জোড়া। তা আমরা এখন এখানে দেখো এই কোণটি নিয়ে আমরা আলোচনা করতেছি। এই দুইটি কোণ পেয়েছি, অর্থাৎ AED কোণ আর CEF কোণ, এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ AED সমান কোণ CEF, পাশে আমি লিখি বিপরীত কোণ, বিপরীত কোণ আমি লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছি যে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ, অপর একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে আমরা ত্রিভুজ দুইটি সর্বসম করতে পারলাম। অতএব ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ CEF। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি ত্রিভুজ অলরেডি সর্বসম প্রমাণ করে ফেলেছি। এখন ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তো তার অনুরূপ বাহুগুলোও কি হয়, সমান হয়। ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তার অনুরূপ বাহুগুলো সমান হয়। AD সমান আমরা CF বলতে পারি। আবার যদি এই ABর মাঝখানে D বিন্দুটা মধ্যবিন্দু হয় তাহলে AD সমান আবার BDও লেখা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো ত্রিভুজ সর্বসম হওয়ার সাথে সাথে আমি উপরে মিশাই দিচ্ছি। আমি যে কথাটি বললাম সেটাই আমি লিখব এখানে। AD সমান CF ইকুয়াল আমরা লিখতে পারি BD। এখানে আমি লিখতেছি, এখান থেকে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। AD সমান CF সমান সমান আবার এখানে বলতে পারি BD, কারণ যেহেতু AD আর BD সমান অর্থাৎ D বিন্দু সমদ্বিখণ্ডিত করেছে। এখন এখানে দেখো আমরা বলেছিলাম যদি এই যে কোণটি AC এবং DF যখন আমরা সমান্তরাল মানে ছেদ করে, যদি এইভাবে দুইটি রেখা ছেদ করে তাহলে দেখো এখানে কোণগুলো যেগুলো উৎপন্ন হচ্ছে অবশ্যই সেই কোণগুলো এই কোণগুলো হচ্ছে আমার একান্তর কোণ। অর্থাৎ এই যে সরলরেখা এখানে DE এবং AC সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন যে কোণগুলো উৎপন্ন হয় এই কোণগুলোকে বলা হচ্ছে আমাদের একান্তর কোণ। কি একান্তর কোণ?
যেমন DAE এবং এখানে দেখো আমার ECF। এই যে একটি সরলরেখা যখন এখানে আমি ABCD নামগুলো দিতে পারি আমার প্রমাণ মতো, যখন একটি সরলরেখা আরেকটি সরলরেখাকে সমান্তরাল বলা হয়, অর্থাৎ যখনই সমান্তরাল হয় তখনই তাদের ছেদক থাকে। এখানে ছেদক, এখানে দেখো এই রেখাটার মধ্যে দুইটি রেখা ছেদক করছে, এখানে AC ছেদক হিসেবে কাছে, এখানে BC হচ্ছে ছেদক, এখানেও দিতে পারো। তাহলে দুটি সরলরেখা, যখন দুটি সরলরেখা থাকে এবং তাদের একটি ছেদক থাকে তখন সেখানে যে উৎপন্ন কোণটি হয় সেটা একান্তর কোণ। তাহলে আমি লিখব কোণ DAE সমান কোণ ECF একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে আমরা এখানে একান্তর কোণ বলে, যদি একান্তর কোণ বলে হয় তাহলে এখানে দেখো AD সমান্তরাল কি হতে পারে, AD সমান্তরাল অবশ্যই আমাদের এখানে AD সমান্তরাল একান্তর কোণ বলে AD সমান্তরাল CF হতে পারে, AD সমান্তরাল CF। আবার যেহেতু AD সমান BD সমান, তাহলে BD সমান্তরালও CF হওয়া সম্ভব। তাহলে AD সমান্তরাল, আমি বলেই দিলাম যে AD সমান্তরাল CF, AD সমান্তরাল যদি CF হয় তাহলে BD সমান্তরালও কি হতে পারে, CF। BD সমান্তরাল CF এবং এখানে এবং দিয়ে আমি লিখব যে এখানে সমান কি, আবার BD সমান আমরা BD সমান CFও বলতে পারি, BD সমান CF বলতে পারি, অবশ্যই আমরা সেটা বলতে পারি। এখানে আমি মিশাই দিচ্ছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ত্রিভুজ সর্বসম করেছিলাম, করার পরে আমরা যখন ত্রিভুজ সর্বসম হইল তখন আমরা অনুরূপভাবে পেয়েছিলাম AD সমান CF, আর AD সমান যদি BD হয় তাহলে BD সমান আমরা বলতে পারি CF। এখন আমরা এই যে একটি রেখা আরেকটি যদি সরলরেখা হয়, দুইটি সরলরেখার মাঝখানে যদি একটি ছেদক থাকে তাহলে দুইটি সরলরেখার মাঝে কোনো ছেদক, দুইটি সরলরেখা বললেই অর্থাৎ সমান্তরাল প্যারাবোলাল বললেই তাদের একটি ছেদক হবে এবং দুইটি একান্তর কোণ হবে। তাহলে DAE কোণ অর্থাৎ এই কোণটি আর ECF অর্থাৎ এই কোণটি, এই দুইটি কোণ একান্তর কোণ বলে যখনই একান্তর কোণ হলে তখনই আমরা কি বলতে পারি, সমান্তরাল বলতে পারি। অর্থাৎ AD সমান্তরাল CF, আর AD সমান BD হওয়ার কারণে বলতে পারি BD সমান্তরাল CF, এবং আরেকটি বলতে পারি BD সমান CF। BD সমান কি বলতে পারি আমরা, BD সমানও আমরা CF বলতে পারি। এইটা কেন বলতে পারি, আমরা আগেই বলেছিলাম যে এই যে এখানে দেওয়া আছে দেখো AD = CF = BD, তাহলে অবশ্যই আমরা BD সমান CF বলতে পারি। এখন কোনো চতুর্ভুজের একজোড়া বাহু যদি পরস্পর সমান ও সমান্তরাল হয় তখন ওই চতুর্ভুজটির নাম হচ্ছে সমান্তরিক। কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু যদি পরস্পর সমান ও সমান্তরাল হয় তখন ওই চতুর্ভুজকে আমরা চিনি সমান্তরিক নামে। তাহলে এখানে দেখো এই BD আর CF হচ্ছে একটি সমান্তরিক, BDCF একটি সমান্তরিক, BDCF একটি সমান্তরিক আমরা লিখলাম। যেহেতু সমান্তরিক, এখন সমান্তরিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল আমরা বলতে পারবো, তাহলে আমরা লিখতে পারি DF সমান্তরাল BC, DF সমান্তরাল BC। এখন DF সমান্তরাল BC বাদে আমরা তো এটাও বলতে পারি যে DE সমান্তরাল BC। একটু লক্ষ্য করো, এইটা মনে করো আমার DF, এখান থেকে আমি দিয়েছি আরেকটা হলো BC, দুইটি নাম দিলাম, একটা হচ্ছে DF, একটা যদি মনে করো সাপোজ এখান থেকে আমি মিশাই দিই অংশটুকু, কিন্তু এই যে রেখাটা আছে অবশ্যই নিচের রেখার সাথে সেটা কি অবস্থায় থাকবে, সমান্তরাল অবস্থায় থাকবে। কারণ প্যারালাল মানে কি, সে সমান্তরাল, মানের দিক দিয়ে সমান নয়, কিন্তু এখানে অর্ধেকটা মিশাইলো, এইটা সমান্তরাল হিসাবেই পরিচয় প্রকাশ করবে। তাহলে আমরা বলতেই পারি D সমান্তরাল BC, আমাদের অলরেডি এটাই আমাদের ছিল
প্রমাণ অর্থাৎ প্রুফ লিখতে পারি। আমাদের যুক্তি উপস্থাপন করতে বলেছিল যে আসলে ডি সমান্তরাল বিসি হবে কিনা, তা আমরা আলোচ্য যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপন করলাম ডি সমান্তরাল অবশ্যই বিসি হওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে উপস্থাপন করলাম তোমরা কিন্তু এই চিত্রের মধ্যে আমি যে বুঝাই দিলাম কোনগুলা, দেখো আমি ওখানে অনেক কিছু চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি, তোমরা কিন্তু এই চিহ্ন দিয়ে কখনোই যখন তোমরা অ্যাসাইনমেন্ট উপস্থাপন করবে তখন এই চিহ্নগুলো তোমরা ব্যবহার করবে না, খাতাটা যেন ঝকঝকা পরিষ্কার হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর সমস্যা আমার সমাধান হয়েছে। এবার আমরা আসবো আমাদের 4 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 4 নম্বর সমস্যা, 4 নম্বর সমস্যা আমরা সমাধান করব। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রশ্ন দেখো, এখানে আমাদের বলছে যে এবিসি একটা ত্রিভুজ, অবশ্যই আমরা ত্রিভুজটা অঙ্কন করব। প্রশ্ন বলতেছে এবিসি ত্রিভুজে যদি, এবিসি ত্রিভুজের ছবিটা যদি এবির থেকে বিসিটা কি হয়, বড় হয়, এবির থেকে বিসি বড় হয় এবং এবিসি কোণের সমদ্বিখণ্ডক এসি যদি জি বিন্দুতে ছেদ করে, তাহলে বিজিএ সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে, সেটা আমাদের প্রমাণের বিষয়। এখানে দেখো যে আমি চিত্রটাকে অঙ্কন করি, হাত দিয়ে অ্যাড করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চিত্রটা হাত দিয়ে অঙ্কন করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। তোমরা একটু ওয়েট করো, মার্কারের সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে। ওকে, ধন্যবাদ। এখানে যদি আমরা চিত্রটি আর্ট করি, এখানে মনে এরকম করে একটা আমি চিত্র আর্ট করলাম, অনুমান করে ধরে নাও এই যে আমি চিত্রটা আর্ট করলাম, হাত দিয়ে অঙ্কন করতেছি, বাঁকা হতেই পারে। এ বি, এখানে আমি দিলাম সি, আর মাঝখান দিয়ে একটা সমদ্বিখণ্ডক দিলাম, এইটার নাম দিলাম আমি জি। এই যে তা প্রশ্ন করছিল যে এই এবি থেকে বিসি, অর্থাৎ এ বিসি ত্রিভুজে যদি এবিটা বিসির থেকে এবি বড় হয়, অর্থাৎ আমাদের বলছে বিসি বড় হবে এবির থেকে, যদি বড় হয় তাহলে এ বিসি কোণের সমদ্বিখণ্ডক, এবিসি কোণের সমদ্বিখণ্ডক, এবিসি কোণের সমদ্বিখণ্ডক এই যে এসি রেখাকে জি বিন্দুতে ছেদ করে। প্রশ্ন আমরা একটু দেখব যে এবিসি কোণের সমদ্বিখণ্ডক এসিকে, তাহলে এ বিসি কোণের সমদ্বিখণ্ডক এসিকে জি বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত করা যায়, তাহলে এই যে বিজিএ অর্থাৎ এই যে এখানকার কোণটি সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে, সেটা আমাদের যাচাই করতে হবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখব 4 নম্বর সমস্যা সমাধান। 4 নম্বর সমস্যার সমাধান, এখানে বিশেষ নির্বাচন আমাদের যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখব যে ত্রিভুজ এবিসি এর আমরা দেওয়া আছে দিয়ে শুরু করতে পারি বিশেষ নির্বাচন। তো এখানে এদিক থেকে শুরু করি, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা লিখব দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর, আমরা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর মধ্যে লিখি আমরা বিসি গ্রেটার দেন যদি এবি হয় এবং এবিসি ত্রিভুজের মধ্যে বিসি গ্রেটার দেন যদি এবি হয়, অর্থাৎ এবির থেকে বিসি বড় হয় এবং কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এবিসি সমদ্বিখণ্ডক এসিকে জি বিন্দুতে ছেদ করলে আমরা প্রশ্নটি খেয়াল রাখবো, প্রশ্নটা যেভাবে দিয়েছে সেটাই বিশেষ নির্বাচন লিখব। সমদ্বিখণ্ডক রেখা এসিকে জি বিন্দুতে ছেদ করলে, সমদ্বিখণ্ডক আমরা এখানে রেখা লিখতে পারি, সমদ্বিখণ্ডক রেখা এসিকে জি বিন্দুতে ছেদ করলে আমরা লিখব ছেদ করে। প্রমাণ করতে হবে যে এসিকে জি বিন্দুতে ছেদ, আমরা লিখি আবার ত্রিভুজ এবিসি এর মধ্যে বিসি গ্রেটার দেন এবি হয় এবং এবিসি কোণের সমদ্বিখণ্ডক রেখায় এসিকে জি বিন্দুতে ছেদ করে।
এইভাবে লিখি ছেদ করে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বিজিএ, এই যে বিজিএ সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ। আমাদের প্রমাণ করতে হবে, বলছে যে সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ। আমরা লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয় নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর মধ্যে। যদি তোমরা চিত্রই দেখতেছো যে অবশ্যই এবিটা ছোট, বিসিটা বড়, এবং এই এবিসি কোণের সমদ্বিখণ্ডক রেখা এসিকে জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিজিএ কোণটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ। আমরা প্রমাণে আসতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এবিসি ত্রিভুজের মধ্যে নিয়ে আমরা প্রমাণ ধাপ আমরা দিতে পারি। ধাপ আমরা 1 নম্বর ধাপ নিয়ে শুরু করলাম। ত্রিভুজ এ বি সি এ, এখানে ত্রিভুজ এবিসি এর মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি বিসি গ্রেটার দেন, এখানে দেখো এবি, অর্থাৎ এবির থেকে বিসিটা বড়। তাহলে এখানে আমরা দেখতে পারি, এখানে আমরা লিখব এ কোণ, এখানে আমরা লিখব সি কোণ। আমরা কি জানি, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু অসমান হয় তাহলে বৃহত্তর কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা কি হয়? বৃহত্তর হয়। আমরা এখানে লিখব যে নোটটা আমরা করে দিতে পারি, ত্রিভুজের দুটি বাহু অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর বাহুর বিপরীত বৃহত্তর কোণ ক্ষুদ্রতর বাহুর ত্রিভুজের দুইটি বাহু অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ বৃহত্তর বাহুর বিপরীত কোণ। আমরা এখানে থিওরিটা আমরা কি জানি, যে ত্রিভুজের দুইটি বাহু অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ হবে বৃহত্তর বাহুর। আমরা এখানে লিখব বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুখোমুখি বলি যে কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি অসমান হয় তাহলে কোনো ত্রিভুজের দুইটি বাহু অসমান হলে ওই ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা অবশ্যই বৃহত্তর মানে বড় হবে। তোমরা এই নোটটা করতে পারো। এখন আমরা বা দিয়ে উভয় পাশে আমরা একটা জিনিস কাজ করব, যে এ প্লাস হাফ কোণ বি গ্রেটার দেন, এখানে আবার লিখতেছি সি কোণ প্লাস হাফ কোণ বি। আমি ওইটা মিশাই দিচ্ছি, আমাদের এখানে প্রয়োজন। এ কারণে এটা হচ্ছে আমাদের এখানে দেখো, আমি যে উভয় পাশে আমাদের প্রমাণের সাথে আমি এখানে এই কোণ গ্রেটার দেন সি কোণ, এখানে উভয় পাশে আমি হাফ কোণ বি যোগ করলাম। এবার আমরা উভয় পক্ষে হাফ কোণ বি যোগ করে পাই লিখতে পারো, যোগ করে পাই। তাহলে উভয় পাশে দেখো যোগ করার পরও এ কোণের সাথে যদি বি কোণের অর্ধেকটা আমরা যোগ করি তারপরেও কিন্তু এটা বড় থাকতেছে, আবার সি কোণের সাথে যদি হাফ বি কোণ যোগ করি তারপরেও এটা ছোটই থাকতেছে। অতএব আমাদের যুক্তি যেটা ছিল, যুক্তি অবশ্যই আমাদের ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এইটা আমরা একটা সমীকরণ দিতে পারি। এইটা আমি 1 নম্বর সমীকরণ দেই, এখানে দিলাম 1 নম্বর সমীকরণ। এখন আমরা আসতেছি আমাদের
এবার আমরা আরেকটি ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। ত্রিভুজ যেমন এ বি জি নিয়ে আমরা কাজ করব। এগুলো আমি মিশাই দিচ্ছি। আমাদের দুইটি ত্রিভুজ নিয়ে আমরা এখানে কাজ করব। আমাদের মেন হেডকোয়ার্টার হচ্ছে 1 নম্বর সত্যটি। এখন দেখো যে ধাপ 1 গেছে, বা ধাপ আমরা 2 নম্বর ধাপ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বি জি এ, এই এ বি জি এ আমাদের দেখো এই ত্রিভুজটির বহিস্থ কোণ এই কোণটি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি জি এ বহিস্থ কোণ ত্রিভুজ এ বি জি এ বহিস্থ কোণ আমরা পাচ্ছি বিজিসি এবং অন্তস্থ বিপরীত কোণ। এখানে দেখো যে এই যে বহিস্থ কোণ বিজিসি এর অন্তস্থ বিপরীত কোণ এই এ কোণ, আর এই এখানে হচ্ছে হাফ বি কোণ। তাহলে অন্তস্থ বিপরীত এ কোণ প্লাস হাফ বি কোণ, এই হলো এটা। আমি 2 নম্বর সমীকরণ দিতে পারি, রোমান সংখ্যায় 2 দিলাম। আবার এবং ধাপ এবার 3-এ আসি। ধাপ আমরা 3-এ আসতেছি। ত্রিভুজ এবার কি এ বিজি ত্রিভুজ নিয়ে, এবার বিজিসি এই ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ বিজিসি এ এখানে আবার দেখো যে এই বিজিসি এর এই যে এর বহিস্থ কোণ এই কোণটি হচ্ছে সেটার বহিস্থ কোণ, এবং এই বহিস্থ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এবার হাফ বি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিজিসি এই ত্রিভুজের বহিস্থ কোণ আমি বললাম যে এখানে আমরা পেয়েছি উপরের কোণটি বিজিএ কোণ, এবং এই বহিস্থ কোণের বিপরীত কোণ অন্তস্থ বিপরীত কোণ বলা হচ্ছে সি কোণ এবং হাফ বি কোণকে। তাহলে আমরা এখানে লিখতে পারি বহিস্থ কোণ বি, বহিস্থ কোণ হচ্ছে এখানে বিজিএ ইকুয়াল অন্তস্থ বিপরীত কোণ, যেটা আমরা পেলাম এখানে আমরা পেয়েছি সি কোণ প্লাস হাফ বি কোণ, সি কোণ প্লাস হাফ বি কোণ, সি কোণ প্লাস হাফ বি কোণ আমরা পেয়েছি। আমরা জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি এই ধাপ 1 থেকে শুরু করি যে কোণ এ প্লাস হাফ বি কোণ গ্রেটার দেন সি কোণ প্লাস হাফ বি কোণ, অলরেডি দেখো আমরা অলরেডি মানটি পেয়েছি যে অন্তস্থ বিপরীত কোণের পরিবর্তে আমরা লিখতে পারি বিজিসি, আবার এই অন্তস্থ বহিস্থ কোণের পরিবর্তে লিখতে পারি বিজিএ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানেই শুরু করতেছি যে এখন আমি সমীকরণও দিয়েছি। 1 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ হতে পাই আমরা পেয়েছি এই যেখানে আমার দেওয়া আছে হাফ কোণ এ কোণ প্লাস হাফ বি কোণ গ্রেটার দেন সি কোণ প্লাস হাফ, এখানেও আছে বি কোণ। আমরা প্রথমে যে কাজটি করেছিলাম হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ আর সি কোণ প্লাস হাফ বি কোণ, এ কোণ প্লাস হাফ বি কোণ আমরা চেক করে নেই, গ্রেটার দেন সি কোণ প্লাস হাফ বি কোণ আমরা মিশাই দিচ্ছি 1 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা অলরেডি 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেলাম কোণ এ প্লাস হাফ বি কোণ গ্রেটার দেন সি কোণ সি প্লাস হাফ বি কোণ। তাহলে এখন দেখো যে আমাদের এই যে 2 নম্বর সমীকরণে দেওয়া আছে কোণ এ কোণ প্লাস হাফ বি কোণ, এইটা কার সমান? বহিস্থ কোণ বিজিসি এর সমান। তাহলে আমরা অবশ্যই এই কোণের পরিবর্তে লিখতে পারি বিজিসি, কোণ বিজিসি গ্রেটার দেন, এবং এখানে আমি লিখতে পারি দেখো সি কোণ প্লাস হাফ বি কোণ, এর পরিবর্তে লিখতে পারি বিজিএ, কোণ বিজিএ। এখানে আমরা নোট দেখাবো যে 2 নম্বর ও 3 নম্বর হতে পাই, 2 নম্বর ও 3 নম্বর হতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা অলরেডি এই যে মান বসাই দিছি বিজিসি
অর্থাৎ বিজি এই কোণটি না এই এখানে গ্রেটার দ্যান দেওয়া আছে বিজিএ, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের এই বিজিএ কোণটি ছোট কোণ হিসাবে দেখা যাচ্ছে। এখানে এখন আমরা ভাষা লিখতে পারি, যেহেতু কোণ দুটি সন্নিহিত কোণ এবং বাহু দুটি অসমান। আমরা কিন্তু শেষের দিকে এসে গেছি, যেহেতু কোণ দুটি অসমান, আমি এখানে নোট করেছি ডাইরেক্ট, যেহেতু কোণ দুটি অসমান এবং সন্নিহিত কোণ, যেহেতু কোণ দুটি, আমি ভাষা লিখতেছি, আমরা শেষের দিকে চলে এসেছি। এখানে দেখো আমরা চেক করে নিই, সব ঠিক আছে, ওকে। আমরা এখন শেষের দিকে আমরা শেষ ধাপে পৌঁছে গেছি। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা ভাষাটা লিখব, যেহেতু কোণ দুটি সন্নিহিত কোণ এবং বাহু দুটি অসমান, যেহেতু কোণ দুটি সন্নিহিত কোণ এবং বাহু দুটি অসমান, অতএব আমরা বলতে পারি যে 0 ডিগ্রি থেকে বি জি এ 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। আমরা শেষের দিকে এসে গেছি যে যেহেতু কোণ দুটি সন্নিহিত কোণ এবং বাহু দুটি অসমান, আমরা লিখতে পারি 0 ডিগ্রি থেকে বিজিএ কোণটা ছোট এবং 90 ডিগ্রি থেকে বড়। তাহলে অবশ্যই আমরা এখানে বলতেই পারতেছি যে আমাদের বিজিএ কোণটি, আমরা দেখতেই পাচ্ছ যে এই কোণটি বড়, এই কোণটি ছোট, তা আমরা প্রমাণ করে ফেললাম এখানে যে বিজিএ কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ। অতএব বিজিএ সূক্ষ্ম কোণ। যেহেতু 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে যে কোণগুলো সেগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। তাহলে আমরা বলতেই পারলাম বিজিএ সূক্ষ্ম কোণ। আমাদের প্রশ্ন করছিল যে আসলে দেখো যে আসলে সূক্ষ্মকোণ স্থূলকোণ, অর্থাৎ বিজিএ সমান আমরা বলতে পারলাম সূক্ষ্মকোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একাদশ সপ্তাহে 3 নম্বর অ্যাসাইনমেন্ট ছিল রেখাকোণ ত্রিভুজ। আমি প্রথম পর্ব নিয়েছিলাম, প্রথম দুটি প্রশ্ন সমস্যার সমাধান করে দিয়েছিলাম। তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট খাতায় সেটা উপস্থাপন করবে, চিত্রগুলো সুন্দর করবা, কিন্তু চিত্রের মধ্যে ওভাররাইটিং কোনো চিহ্ন, এটা স্কোয়ার চিহ্ন বা যে কোনো চিহ্ন, কোনো কিছু চিহ্ন ব্যবহার করবে না। চিত্রগুলো যেন ঝকঝকা হয়, সুন্দর হয়, লেটারগুলো পরিপূর্ণভাবে দিবে। আমরা হাত দিয়ে অঙ্কন করছি তাই বাঁকা হয়েছে, কিন্তু আমরা স্কেল দিয়ে খুব সুন্দরভাবে অঙ্কন করবে। এবং আমি আজকে পর্ব 2 দুইটি বাকি যে প্রশ্ন ছিল 3 নম্বর এবং 4 নম্বর, আমি 2টি পর্বে বিভক্ত করছিলাম। পর্ব 1 হচ্ছে 1-2 নম্বর সমস্যার সমাধান হয়েছে। আজকে পর্ব 2-এ আমি 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তোমরা খুব সুন্দরভাবে বুঝে খাতার মধ্যে অ্যাসাইনমেন্ট খাতায় তোমরা সুন্দরভাবে লিখবে এবং কোনো কিছু যেন নির্ভুলভাবে কোনো কিছু যেন ভুল না থাকে, তাহলে তোমরা সঠিকভাবে সুন্দর একটি অতি উত্তম মার্কটি তোমাদের পক্ষে পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা সবাই সুন্দরভাবে খাতায় সেটা লিখবে এবং তোমাদের এর পরবর্তী আবার সরকার প্রদত্ত যদি অ্যাসাইনমেন্ট আসে, তোমাদের সামনে সৃষ্টিকর্তা যদি বেঁচে রাখে, ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।